ফলাও করে হেডলাইন আসলো প্রথম আলোতে যে নতুন জঙ্গি সংগঠন, এই সংগঠনের মূল অর্থদাতা সহ 3 জনকে গতকালকে গ্রেফতার করা হয়েছে। আমরা যখন বাসায় আসছি তো দেখলাম যে আমাদের একেবারে রক্তের সম্পর্ক আমাকে আশ্রয় দিতে রাজি না। আমাকে আসলে অ্যারেস্ট করা হয় 2022 সালে। 2022-এর এটা ছিল অক্টোবর মাস। তো আমি সেই দিন আমার প্রতিষ্ঠান তো অনলাইনের প্রতিষ্ঠান, তো আমি ক্লাসের প্রস্তুতি নিচ্ছি। ক্লাসে অ্যানাউন্স করলাম যে মাগরিবের পরে ক্লাস হবে, এবং আমার ওয়াইফ সন্তান সম্ভবা ছিলেন। 4-5 দিন পরে ওনার ডেলিভারি ডেট ছিল। আমি ওনাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। তো মাগরিবের সালাতের জন্য মসজিদে ঢুকলাম। সালাত শেষ করে যখন বের হলাম, বের হওয়ার পরে দেখলাম যে আমি একটা বেষ্টনীর মধ্যে পড়ে গেছি। এবং আমাকে একজন জিজ্ঞেস করলেন যে আমার নাম জিজ্ঞেস করলেন যে আমি অমুক কিনা। আমি বললাম যে হ্যাঁ। তো উনি আমার হাতটা ধরে ফেললেন এবং আমাকে বললেন যে অপেক্ষা করার জন্য। একটা হাইয়েস আসলো, এরপর আমাকে ধাক্কা দিয়ে হাইয়েসে তুলে ফেলা হলো। 8-10 জনের একটা টিম ছিল এটা র্যাব 1 থেকে আসছিলেন ওনারা। তো এরপরে স্বাভাবিক গুমের ঘটনাগুলো যেরকম হয় সেম, চোখ বেঁধে ফেললো, হ্যান্ডকাফ পরিয়ে ফেললো, সমস্ত ডিভাইস নিয়ে ফেললো। এরপর নিয়ে তারা র্যাব 1-এ তারা 1 সপ্তাহের মতো তারা রাখলো ওখানে। এইভাবে চোখ বাঁধা, হাত বাঁধা, সেলের মধ্যে কথাবার্তা বন্ধ। তো র্যাবের দাবি হচ্ছে যে আমাকে একটা স্বীকারোক্তি দিতে হবে যে আমি একটা জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত। তো আমি সেটার অর্থায়নের সাথে সংযুক্ত। আর তারা আমার নামটা তারা পেয়েছে যে আমাদের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত কোনো একজন ছাত্রর ফোন থেকে, সেখানে আমার নামটা লেখা ছিল, বেশ সম্মানের সাথে লেখা ছিল। তো তারা ওখান থেকে আমাকে তারা সংগ্রহ করে আমাকে নিয়ে গেল। তো এরপরে এটা হচ্ছে গুমের দ্বিতীয় ধাপ শুরু হলো। দ্বিতীয় ধাপে তারা আমাকে র্যাব 1 থেকে নিয়ে গেল নারায়ণগঞ্জে তাদের বিভৎস কিছু গুম সেল আছে। এই সেলগুলো হচ্ছে যে জাস্ট একটা টয়লেট। তো এই টয়লেটে পরবর্তী প্রায় 12 দিনের মতো তারা আটক রেখে এরপরে আবার র্যাব 1-এ আনলো, এনে আবার তারা স্বীকারোক্তি চাইলো যে স্বীকারোক্তি দিতে হবে। তো আমরা আসলে স্বীকারোক্তি দিতেও রাজি ছিলাম একরকম, হ্যাঁ, কারণ এই গুমের এই পরিস্থিতিগুলো থেকে বের হইতে হবে। আর তখন এমন একটা অবস্থা ছিল যে এই আদালত এবং প্রশাসন তারা এমনভাবে অঙ্গাঙ্গিভাবে একটার সাথে মিশে গিয়েছিল যে এই গুম, রিমান্ডে নির্যাতন, মিথ্যা মামলা সাজানো, এই সব কিছুর সাথে র্যাব, সিটিটিসি এই ধরনের এলিট ফোর্সেসগুলোর সাথে একটা অ্যালায়ের মতো কাজ করতো তখন এই নিম্ন আদালতগুলো। ফলে আমাদের আসলে বাঁচার কোনো রাস্তা ছিল না। তো এরপরে যথারীতি কারওয়ান বাজারে ওদের সংবাদ সম্মেলন, সে সংবাদ সম্মেলনে আমাদেরকে অভিযুক্ত করা হলো যে আমরা জঙ্গিবাদে অর্থায়ন করছি, এবং আমি অলরেডি 1 মাস আগে আমি নাকি ঘর থেকে বের হয়ে গেছি হিজরতের জন্য। আর ফলাও করে হেডলাইন আসলো প্রথম আলোতে যে নতুন জঙ্গি সংগঠন, এই সংগঠনের মূল অর্থদাতা সহ 3 জনকে গতকালকে গ্রেফতার করা হয়েছে। তো এটা হচ্ছে প্রথম আলোর স্টেটমেন্ট। আর অথচ আমি অলরেডি 1 মাস আগে থেকে গুম। তো এই পুরো বিষয়গুলো নাই করে দেওয়া হলো। তো এইভাবে হচ্ছে যে আমাদের একটা নতুন জীবন শুরু হলো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা এই রাষ্ট্রের চোখে সবচেয়ে শীর্ষ সন্ত্রাসী এবং এই রাষ্ট্রের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ আমরা নাগরিক, এই পরিচয় নিয়ে আমাদের আর একটা নতুন জীবন শুরু হলো। তো এরপর কারাগার। আর যেহেতু আমাদের বাদী সরাসরি রাষ্ট্র, এখানে মানে উল্লেখ করা থাকে যে আমার নাম উল্লেখ করা থাকবে, এরপর উল্লেখ করা থাকবে যে ভার্সাস স্টেট। তো এরকম একটা শক্তিশালী একটা স্টেটের বিরুদ্ধে একজন সাধারণ নাগরিককে তুলে নিয়ে দাঁড় করানো হলো। তো আমরা আসলে একটা মাফিয়ার মুখোমুখি হলাম। হ্যাঁ, আমরা খুব উদ্বেগের সাথে আমরা খেয়াল করলাম যে এই রাষ্ট্রের খুবই শক্তিশালী কিছু পক্ষ মিলে, এটার প্রশাসন কিছু অংশ, এটার রাজনীতির বিদদের কিছু অংশ, এখানে সংস্কৃতিকর্মীর কিছু অংশ, এখানে মিডিয়া, এটা মিলে এই রাষ্ট্রের ভেতরে একটা মাফিয়া একটা ক্লাব গড়ে উঠেছে।
এবং এই মাফিয়া ক্লাব এটা হচ্ছে যে এই পুরো রাষ্ট্রকে জিম্মি বানিয়ে ফেলেছে। আমরা যখন বাসায় আসছি তো দেখলাম যে আমাদের একেবারে রক্তের সম্পর্ক আমাকে আশ্রয় দিতে রাজি না। কেন? কারণ আমি দাগি আসামি, তারা সরকারি প্রতিষ্ঠানগুলোতে তারা জব করেন, এরকম দাগি আসামিকে দিয়ে তারা তাদের চাকরি বাকরি এগুলোকে হুমকির মানুষ, আমার একদম ব্লাডের মানুষ। তো আমরা হচ্ছে যে এই পরিস্থিতির মধ্যে পড়লাম আর কি। হ্যাঁ, আমাদেরকে ঠেলে দেওয়া হলো একটা কঠিন একটা বাস্তবতার দিকে, আমাদেরকে প্রতিপক্ষ বানানো হলো জোর করে। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে এই যে যাদেরকে এটা স্বীকার করা হলো, অ্যান্টি টেররিজম অ্যাক্টে স্বীকার করে তাদেরকে সমস্ত মানবাধিকার থেকে তাদেরকে দূরে ফেলা হলো, এরা সবাই হচ্ছেন যে বাংলাদেশে ইসলামপন্থী মানুষজন, ধর্মভীরু মুসলিম মানুষজন। এই অ্যাক্টের শিকার একজন অমুসলিম হন নাই। এই অ্যাক্টের শিকার হওয়ার জন্যই আপনার মুসলিম হইতে হবে এবং আপনাকে ধর্মপ্রাণ হইতে হবে এবং আপনাকে সাধারণের বাহিরে কিছুটা সচেতন হইতে হবে। এই মাপকাঠিতে পড়লে আপনি এটা শিকার হবেন। আপনি 2007 থেকে নিয়ে এই 2024 পর্যন্ত অ্যান্টি টেররিজম অ্যাক্টের হাজার হাজার মামলা আসামি দেখেন, সবাই ইসলামপন্থী ধর্মপ্রাণ তরুণ। এবং সবার ব্যাকগ্রাউন্ড আপনি দেখেন, আপনি তার সমাজে যান, তার পরিবারে যান, তার পরিবার তার প্রতি সন্তুষ্ট, তার সমাজ তার প্রতি সন্তুষ্ট। কিন্তু কিছু বাহিনী, কিছু লোক, তাদের কিছু ছিল, তাদের কিছু চিহ্নিত করার কিছু উপকরণ ছিল। এই উপকরণ দিয়ে তারা তাদেরকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে তাদেরকে চিহ্নিত করত। চিহ্নিত করে বেছে বেছে তাদেরকে রাষ্ট্রের সবচাইতে কুখ্যাত মানুষ হিসেবে তাদেরকে এনে এই পরিস্থিতির সম্মুখীন করত। দেখেন, একটা মিডিয়ার প্রাইমারি যেটা দায়িত্ব ছিল যে উনি সঠিক সংবাদটা উনি পরিবেশন করবেন, এটা হচ্ছে ওনার প্রাইমারি দায়িত্ব ছিল। সেই ক্ষেত্রে মিডিয়ার দায়িত্ব ছিল যে ওনার জানা যে আসলে কি ঘটেছে। আচ্ছা, এরপরে তার যদি সামর্থ্য থাকে তাহলে উনি এই ব্যাপারটা অনুসন্ধান করতে পারেন যে আসলে কি ঘটেছে। তিনি আমার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন, আমার কলিগদের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে তাদের স্টেটমেন্ট নিতে পারেন, নিয়ে উনি রিপোর্ট করবেন। তো এটাই হচ্ছে যে সকল মিডিয়ার দায়িত্ব। কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার তারা সেটা না করে তারা কি করছে, তারা একটা বাহিনীর ভাষ্যকে তারা সত্য হিসেবে এটাকে তারা ক্লারিফাই করে তারা তাদের সংবাদপত্রে, তাদের নিউজে তারা এটা প্রকাশ করছে। তো এটার অর্থ তখন একটা পত্রিকাতে যখন তারা একটা ভাষ্য হিসেবে নিয়ে আসে, তখন সাধারণ মানুষের কাছে এটা একটা সত্য এবং যেটা ক্রস চেক করা হয়েছে এরকম একটা বাস্তবতা হিসেবে মানুষ এটা নেয়। এটা কোনো বাহিনীর ভাষ্য, স্ক্রিপ্টেড কিছু এটা মানুষ নেয় না। তো মিডিয়া আসলে এই কাজটাই করেছে তখন।